দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন নতুন বাংলাদেশের ভবিষ্যৎ কি তা নিয়ে কথা বলতে আইন এবং সালিশ কেন্দ্রের চেয়ারপারসন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং একজন বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্না। জনাব জেরাই খান পান্না, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? আপনার শরীর এখন কেমন? শরীর ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমার প্রথমে বীর না, মুক্তিযুদ্ধ বললেই আমি খুশি। এটা আমার ফার্স্ট পরিচয়। সেকেন্ড পরিচয় হলো আইনজীবী। থার্ডটা হলো আইন সালিশ কেন্দ্রের, সাবসিকুয়েন্টলি আমি চেয়ারপারসন এবং ব্লাস্টেড ট্রাস্টি বোর্ডের মেম্বার। সদস্য। জনাব জেরাই খান পান্না, একটা নতুন অন্তর্বর্তী সরকার গঠন হলো, 1 মাস 10 দিনের মতন হলো। সেই সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বলছেন যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, বলছেন যে একটা নতুন বাংলাদেশের যাত্রা। তো এই যে এই অল্প সময়টা গেল, 1 মাস বা 1 মাস 10 দিন, এই নতুন বাংলাদেশে আপনি কি কি পরিবর্তন হতে দেখলেন? ফার্স্ট হলে আমি ডিফার করি, যেটা দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো শব্দ নাই। উনি পণ্ডিত ব্যক্তি, অনেক জ্ঞানী লোক। উনি যদি বলে থাকেন, তারপর আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। স্বাধীনতা 71-এ হয়েছে। 47-এর কথা অনেকে বলে, সেটা পাকিস্তান হয়েছে, কিন্তু বাংলাদেশ হয় না। বাংলাদেশের স্বাধীনতা 71-এ হয়েছে। আর পরিবর্তন তো দেখি অবশ্যই। আপনি দুটা ব্যাপার আমি বলি। এই আন্দোলন জুলাইয়ের, সেটা হলো যে প্রথমত এই যে ছাত্র যারা আন্দোলন করতেছিল, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের লেজুর ছিল না, আমার জানা মতে আর কি। আমার জানা ভুল হইতে পারে। এবং এরা খুব পরিচিত ছাত্র নেতাও ছিল না। তাহলে তারা কিসের উপর অর্গানাইজ করলো? এদের তো ধনীর সন্তানও না। এই যে এই পালসটা কিন্তু রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দল বুঝতে ভুল করছেন। এই দায়িত্বটা তো ছিল ছাত্রদের না, দায়িত্ব ছিল রাজনৈতিক দলের। এত অসংখ্য দল আছে, সেই দলগুলো কিন্তু এই পালসটা বুঝতে ভুল করছেন। তারা ধরেই নিছেন যে ছাত্ররা বোধহয় এই যুগের ছাত্র, এই ল্যাপটপ, ফেসবুক এই নিয়ে চলবে, এরা সামাজিক অন্য কোনো রাজনৈতিক কোনো নেই, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সীমাবদ্ধ। এটাই তো বলতো সবাই। তো আপনি দেখেন, যারা নেতৃত্ব দিল তারা খুব সুপরিচিত মুখ না, অতি পরিচিত মুখ না। তোফায়েল আহমদের বা আসম আব্দুর রবের একটা ছিল ডাকসুর ভিপি, এবং একটা আন্দোলনের ভেতর থেকে হওয়া। এটা তো সে ধরনের না। তাহলে এদের পেছনে লক্ষ লক্ষ মানুষ কেন আসলো? এটা হলো রাজনৈতিক দল এবং রাজনীতিবিদের জন্য শিক্ষা। অর্থাৎ পিপলসের নার্ভ বুঝতে হবে, পালস বুঝতে হবে, হৃৎপিণ্ডের কথা কোনটা সেটা বুঝতে হবে, জনগণের রক্তক্ষরণ কোথায় হয় সেটা বুঝতে হবে। যেটা বুঝতে সবাই ব্যর্থ, রাজনীতিবিদরা ব্যর্থ, রাজনৈতিক দলও ব্যর্থ, ক্ষমতাসীনরা তো আরও ব্যর্থ। তো দেখেন আপনি, তারা আন্দোলন করলো, আন্দোলনটা চলতেছিল, এবং প্রথম দিকে আন্দোলন যেটা ছিল সেটা হলো কোটা। তো কোটায় আমি তাদের আগে থেকেই আমি এটার বিরুদ্ধে, কোটা এবং সার্টিফিকেট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি নিজেই তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি। তো নেই কেন, এটা যিনি রাজাকারের সার্টিফিকেট ইস্যু করছেন উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু করছেন। এক, দুই হলো যে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিবে কেন? আর কোনো মুক্তিযোদ্ধা, আমি তো আমার সামনে এখনো তো আসে, যারা বেঁচে আছে তারা আসেন, কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে, এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা? আদৌ না। কেউ বাঁচবে কিনা সেইটা চিন্তা করে না। সামনে ছিল একটা, বাঁচতে হবে, মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে। বাঁচতে হবে নিজের, এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। আমার এই বাহাটুতে এই গুলি লাগা ছিল। এটা যদি ওই স্টেন গানের গুলি না হয়ে যদি 303 হইতো, তাহলে আমার তো এখানে গ্যাংগ্রিন হইতো। 303 গুলির একটা আলামত আছে যে লাগলে পরে একটা গ্যাংগ্রিন।
তার মানে কাটতে হতো। যাই হোক, ওই ঘটনা আমি যাব না। আমার আগাগোড়াই কিন্তু একটা ক্ষোভ ছিল কেন, এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল। কিভাবে? আপনি 1 কোটি মানুষ, 98 লাখ বলে, আমি 1 কোটিই ধরলাম, ইন্ডিয়াতে গেছে। আর 5.5 কোটি, তখন জনসংখ্যা ছিল 6.5 কোটি। 5.5 কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে। এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে? এই দেশের জনগণ। তারা রাজাকারের অস্ত্র নিয়ে, আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো। বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে বর্ডার নাই ভারতের, যেটা ভারতে যাবে। বর্ডার নাই মায়ানমারের, যে মায়ানমারে যাবে। তাইলে এরা করছে কি, এরা নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র, এই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে, রাজাকার যাইতেছে 4-5 জনের খালি হাতে ধরে অস্ত্র নিছে। এখন আমি নাম বলতে পারি, আগরপুরের, বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে, কী অবস্থা আছে আমি জানি না। খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে। অদূত কমান্ডার মারা গেছে। একসময় পার্লামেন্টের হয়েছিল। অদূত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে। কাদের কমান্ডার গৌরনদীর, মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের, যার মেয়ে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে। এটা তো কেউ ভারতে যায় না। আপনি করলেন কি, মুক্তিযুদ্ধ এই দেশে যারা ছিল, সে এক্সেপ্ট এ ফিউ পিপল, রাজাকার কিছু বাদে, এবং পাকিস্তানে বিলিভ করে, তারাও কিন্তু আতঙ্কে ছিল। ইভেন মুসলিম লীগও কিন্তু, আপনি খেয়াল করে দেখেন, জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে, মুসলিম লীগের ইতিহাস দেখবেন যে মুসলিম লীগ কিন্তু এভাবে করে নাই। আমার এক্সপিরিয়েন্স, অন্যান্য অনেক দল ছিল তখন, তারা সেভাবে তো সহযোগিতা করে নাই। তাহলে এই 5.5 কোটি লোক কি রাজাকার ছিল? এরা প্রতিটা নিয়ত, 1 কোটি যে গেছে তারা তো এক জায়গায় সেফ ছিল, খাওয়া দাওয়ায় কষ্ট হয়েছে, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল। এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না, সে যেই হোক। আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন? এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে, আরও ডিভিশন হয়েছে। আপনি এটাকে কি জনযুদ্ধ বলবেন না আর্মির যুদ্ধ বলবেন? পজিটিভলি ইটস এ জনযুদ্ধ, পিপলস ওয়ার। সেই পিপলস ওয়ারে 7 জন আপনি বীরশ্রেষ্ঠ করলেন, সবই সেনাবাহিনীর, আর একজনও সিভিলিয়ান নাই যে বীরশ্রেষ্ঠ হতে পারে। আমি নাম ধরে ধরে বলতে পারি যে কাদের সিদ্দিক একমাত্র হয়েছে বীরুত্তম সিভিলিয়ানদের ভেতর থেকে। আর হোয়াট অ্যাবাউট লতিফ মির্জা অফ সিরাজগঞ্জ, যার দাপটে আফটার কাদের সিদ্দিকী কিন্তু সবচেয়ে বড় ফৌজ ছিল সিরাজগঞ্জের লতিফ মির্জার। সেই লতিফ মির্জার তালিকায় উঠছে জামুকর তালিকায়, রাজাকারের লিস্টে। এইভাবে যে ন্যাশনরে ডিভাইড করছে, অর্থাৎ যে অধিকাংশ লোক, বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ 670-তে কত % ভোট পাইছেন, কতটা সিট পাইছেন? মেজরিটি তো পাইছেন, অ্যাবসলিউট মেজরিটি পাইছেন ইস্ট পাকিস্তানে, দিদেন ইস্ট পাকিস্তানে। তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন, আওয়ামী লীগের পেছনে ছিল। তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল, যারা ওপারে গেল তাদের সবাই মুক্তিযোদ্ধা হইল। এবং তারা ওপারে কীভাবে ছিল, সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে, দর্পণ, যুগান্তর, এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা, সেগুলো দেখেন, বামপন্থীদের পত্রিকা দেখেন, এবং আমাদের নেতাদের চেহারাটা দেখেন। এমনকি ইতিহাস বোধহয় নতুন করে আবার লেখবার দরকার না, নতুন করে লেখার না। এখন দুর্ভাগ্য হয়েছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে। মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশের দিয়ে গেছেন, এটা 26 তারিখ দিছেন, এটা আমরা স্বীকার পাই।
কিন্তু তার আগে তো সিদ্ধান্ত হয়েছে কতগুলো, সেটা কেন স্বীকার পাবেন না? এত এত কৃপণতা কেন? আমরা যদি কথা কথা না আমি একটা ধরাই দেই, মাননীয় প্রধানমন্ত্রী কথা কথা 7ই মার্চ আসলে পরই বলতেন ওই কিছু ছাত্র নেতাদের মধ্যে তারা আইসা বঙ্গবন্ধুকে বলল যে নেতা এই বক্তৃতা দিতে হবে, এই এক গাদা কাগজ নিয়ে আসছে। স্বীকার পাইলেন যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিলকে সিরাজুল আলম খান সহ আরও কিছু ছাত্র নেতা, তার মানে আসছিলেন। এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই, মানুষ হতাশ হয়ে গেছে। উনি নাকি যদিও সেই ইতিহাসগুলি পরবর্তীতে আর না, কেন আসবে না? সেটাই কেন আসবে না? আমরা যদি আবার নতুন সরকারের প্রসঙ্গটা জনাব জেনাই খান পান্না চলে আসি, অতীত বাদ দিয়ে কিন্তু আপনি নতুন করতে পারবেন না, ফাউন্ডেশন হলো অতীত। আমরা আপনার স্বীকার পাইতে হবে যে 62 নিউক্লিয়াস সেটার কার্যকলাপের ফলেই এই যে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ 71-এ ইসলামাবাদে যাইতে পারে নাই, তাদের ঠেকাই নিয়ে এই নিউক্লিয়াসই ছাত্রলীগের মাধ্যমে এবং তার ব্যাপ্তির মাধ্যমে কলিকাতায় পাঠাইতে পারছে। তো আমি যদি আবারও মানে সাম্প্রতিক প্রসঙ্গে চলে আসি, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার যে দ্বিতীয় ভাষণটি দিয়েছিলেন, আপনি হয়তো খেয়াল করেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই এবং 6টা কমিশন গঠনের কথা তিনি বলেছেন। বিচার বিভাগের দায়িত্ব একজনকে দেয়া হয়েছে। আমি দেখলাম যে সংবিধান সংস্কারের জন্য স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে এই রাষ্ট্র সংস্কারের যে যাত্রাটা, সেই সংস্কারটা ঠিক আসলে কতটুকু পর্যন্ত হওয়া উচিত, কতদিন ধরে এই সংস্কার হওয়া উচিত, এবং এই 6টা যে কমিশন গঠন করেছে তাদেরকে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। আপনি একটা করে বলেন শাসনতন্ত্র, এই তো সংবিধান। আমি স্বাধীনের চিনি, স্বাধীনের জন্য ইট উইল টেক অনলি 15 ডেজ। আচ্ছা, তাও লাগবে না। 15 ডেজ বললাম এই কারণে ওর চোখের প্রবলেম আছে। আদারওয়াইজ ওর যে মেরিট, এটা 15 দিনও লাগার কথা না। কারণ আমি বার কাউন্সিলে থাকতে ইসের ওই কি ইউকে বেসড একটা অর্গানাইজেশন চাইল্ড রাইটসের উপরে, ওটা চিলড্রেন্স অ্যাক্ট একটা বই করাইছিলাম। বিলিভ মি, সেই বই এখন পর্যন্ত আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বুক আচ্ছা, উইদিন সাবকন্টিনেন্ট। ইন্ডিয়াতেও এত ভালো বই নাই 74-এর চিলড্রেন্স অ্যাক্টের উপরে যেটা লিখছে। সরকারের কি কোনো সংস্কারের রূপরেখা কি আপনার চোখে পড়ছে? না, সেটা তো এলাবোরেটলি তারা বলে নাই। এই সরকারের মূল দায়িত্ব হয়েছে যে একটা গণতান্ত্রিক আবহাওয়ার ভিতরে, লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে তারা ডেমোক্রেটিক ওয়েতে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। আজকে একজন উপদেষ্টা বলছেন যে ভালো নির্বাচন করতে হলে অন্তর্বর্তী সরকারকে থাকতে হবে, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন। ধরে নিলাম একটা ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলো, কিন্তু ভালো নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? দেশের পরিবর্তন তো অনেক রকম আসে। মানে রাজনৈতিক দলগুলির কি এখনো সেই ম্যাচুরিটি এসেছে? এইটা হচ্ছে কি সামাজিক অবস্থার উপর নির্ভর করে। আপনি ধরেন আজকে থেকে 20 বছর আগে, 90-এর আগে কেউ কি মোবাইল ফোনের কথা চিন্তা করছে? আচ্ছা, যখন প্রথম মোবাইল ফোন ছিল নোকিয়া, আজকে নোকিয়া খুঁজে পাওয়া যায় না, তাই না? এক সময় ছিল রোলস রয়েস গাড়ি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে তারা বিক্রি করতো। সেই রোলস রয়েসটা বোধহয় কিনে নিচ্ছে জার্মানি। তো পরিবর্তনশীল, সবকিছুই পরিবর্তনশীল। বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা হলো সমাজের এই আমাদের তো শ্রেণী বিদ্যমান সমাজ, এখানে ধনী আছে, ধনী মানে এমনই ধনী যে সিঙ্গাপুরের মধ্যেও ধনী। তো এমন ধনীও আগে ছিল না। আমরা পাকিস্তানে 22 পরিবারের জন্য চিৎকার পারতাম, 22 পরিবার হাতে বন্দি। এখন তো এখানে 22,000 পরিবার হয়েছে যারা কোটিপতি। কোটিপতির তো সংখ্যার অভাব নাই। এখন শুনি যে পুলিশের ইন্সপেক্টর, তার কাছে পাওয়া গেছে নাকি, একজনই বলল যে এই নিয়ে আবার হানাহানি হয়েছে যে 50 কোটি না 60 কোটি টাকা পাওয়া গেছে বাসায়, ব্যাংকে না। তো এই যে অবস্থাটা, আপনি আরেকটা বিষয় দেখেন, এই সরকার যদি পারতে পারে, যদি তারা ইনিশিয়েটিভ নেয়,
যে প্রত্যেকটা জেলা প্রশাসককে তার পরিবার নিয়ে পোস্টিংয়ে থাকতে হবে, কারণ তাদের জন্য কিন্তু জেলা স্কুল এবং সরকারি স্কুল হয়েছিল ব্রিটিশ আমল থেকে। এবং বরাবর আমরা দেখছি যে সে পাঞ্জাবি, বরিশালে পাঞ্জাবি ওসমান সাহেব নামে একজন পাঞ্জাবি ডিসি ছিলেন, তখন বলা হয়তো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সে লাহোরের লোক, বরিশাল আসছেন ফ্যামিলি নিয়ে, তার বাচ্চা কাচ্চা মেয়ে ছিল, পড়ছে গার্লস স্কুলে। এই আজকের যিনি প্রধান বিচারপতি, তার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব, ওনার ফার্স্ট পোস্টিং কিন্তু 47-এ বরিশালে। ওনার মেয়ে ছেলে সহ উনি বরিশালে গেছেন, এবং ওনার মেয়ে ডক্টর সুফিয়া আহমেদ অর্থাৎ ইস্তেক সাহেবের ওয়াইফ, উনি বরিশাল গার্লস স্কুলে পড়ছেন। তো এই যে পরিবর্তনের কথা বলছেন, না আমি বলতেছি কেন যে এরা দেখবেন এরা যাইতে পারছেন ওই আমলে, যে আমলে কমিউনিকেশন খারাপ, যে আমলে ইলেকট্রিসিটি সেইভাবে ছিল না, যে আমলে রাস্তাঘাট ভালো না, গাড়ি নাই, ঘোড়া নাই, সেই আমলে তারা থাকতে পারছেন। আর আজকে কেন তারা থাকতে পারবেন না? আজকে কেন পারবেন না? আজকে একটা ঢাকা শহরে আপনি জিলা স্কুল খুঁজে পান? পগজ স্কুলের নাম শুনছেন? আপনি এই আরমানিটোলা স্কুলের নাম শুনছেন? কলেজিয়েট স্কুল তো শেষ। এই স্কুলগুলো তো ছিল এখানের একটা ঐতিহ্য ছিল। এগুলো শেষ হয়েছে কেন? শেষ হয়েছে যে আপনি ম্যাপের লিপ আমি শুধু বলবো না, স্কলাস্টিকা এরকম আর কি কি আছে না, ওই ইংলিশ মিডিয়াম একটা দিছেন, ইংলিশ মিডিয়ামে কিছু দিছেন, বাংলা মিডিয়ামে কিছু দিছেন, আরবি মিডিয়ামে। তো মানুষ কোথায় যাবে? চিন্তা করে যায় ইংলিশ মিডিয়ামে পড়লে পরে বোধ হয় জাপানে, এই আমেরিকায় যেতে পারবে, ব্রিটেন যেতে পারবে, ইউরোপে যেতে পারবে। গিয়ে কি কাজ করে? কি কাজটা করে খোঁজ নেন। পয়সা ইনকামই তো বড় জিনিস না, আত্মমর্যাদাবোধ, স্বাধীনতা, এগুলো তো একটা বিষয়। নতুন সরকারের এই যাত্রাপথটা নিয়ে আলোচনা হচ্ছিল, তো সরকারের অ্যাপ্রোচ কীরকম দেখছেন? যে দেশ পরিবর্তনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখলাম যে পুলিশ এখনো পর্যন্ত ঠিকঠাক মতন যে কাজ করছে না এমন অভিযোগ আছে, প্রশাসন কাজ করছে না অভিযোগ আছে। সরকার কি আপনার কাছে মনে হচ্ছে যে সব প্রশাসনের সব সেক্টর আসলে ফুল কন্ট্রোলটা রাখতে পারছে বা তাদের আছে? আচ্ছা, আমি একটা, আমাদের দেশের তো বিপ্লব হয় নাই। রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধকালীন 17 সালে তো লেনিন যখন ক্ষমতা দখল করে, তার পরপরই তো শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানি অ্যাটাক করার পর উনি সোলজার পাঠানো শুরু করলেন, যাও জার্মানির সাথে যুদ্ধ করো বর্ডারে। এটা আপনি পাবেন ব্রেস্ট এগ্রিমেন্টের ভেতর। একটা এগ্রিমেন্ট ছিল জার্মানির সাথে, যেটা পড়লে পরে আমি এখনো চিন্তা করি পাই না যে তার স্টেট চিন্তা, রাষ্ট্র চিন্তা নিয়ে, আর আজকেও আমি 100 বছর পরেও ওই রকম প্রোগ্রেসিভ চিন্তা করতে পারি না। তো পাঠালো পরে দেখা গেল যে তার সোলজাররা বর্ডার পর্যন্ত যায় না, অন দ্য ওয়ে গিয়ে ড্রেস খুলে আর্মস ফেলায় চলে যায়। তো উনি পলিট ব্যুরোর মিটিং ডাকলেন যে এখন তো আমাদের কোনো উপায় নেই, কারণ উইদাউট ওয়ার জার্মানি ঢুকে যাইতেছে, বরঞ্চ জার্মানির যে এগ্রিমেন্ট বা ট্রিটির যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, এগুলো আমরা মাইনে একটা ব্রিদিং আওয়ার নেই টু রিবিল্ড দ্য আর্মি। তো এটা তো কেউ মানতে রাজি না। শেষে বললেন যে ওকে, তাইলে আমি ছাড়িয়ে দিলাম। 7 জন ছিল, ফার্স্ট স্টালিন এবং ট্রটস্কি, তারা রাজি হয়ে গেলেন যে হ্যাঁ, কত হাজার রুবেল দেবেন এবং একটা পোর্শন ছাড়িয়ে দেবেন। উনি তখন বললেন যে এক্সেপ্ট মস্কো, আমি সব ছাড়িয়ে দিতে রাজি আছি। এটা পলিট ব্যুরোতে বলছেন। এবং উনি রিবিল্ড করলেন, কিন্তু এই রেড আর্মি হলো করে দেন ওয়ারে গেলেন। তো একটা এই গভর্নমেন্টের বেলা তো অতখানি সুযোগ নাই, পুলিশ রিবিল্ড করার সুযোগ নাই, আর্মি রিবিল্ড করার তো সুযোগই নাই, আনসার রিবিল্ড করারও সুযোগ নাই, জনগণেরও রিবিল্ড করার সুযোগ নেই। জনগণের আমাদের একটা মন মানসিকতা আছে, আজকে পাওয়ারে গেছে, কালকে কি দিবে। একটা আমরা কি অধৈর্য বেশি জাতি হিসাবে কি অধৈর্য একটু বেশি? তা তো বটেই। জোয়ার ভাটার দেশ তো, আচ্ছা, এক জায়গার না, জোয়ার ভাটার দেশ। আপনি এখনো ভিডিওতে গিয়ে, ওই ইউটিউবে গিয়ে ওই পাহাড়ি অঞ্চলের
ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চল, পাকিস্তানের পাহাড়ি অঞ্চল, আফগানের পাহাড়ি অঞ্চলের মহিলাদেরই দেখেন একটু কাঠ জোগাড় করার জন্য কি কষ্টটা করে, একটু পানি সংগ্রহ করার জন্য খাবার পানি কি কষ্টটা করে। আমরা তো সেই ধরনের না, আমরা প্লেন ল্যান্ডের মানুষ, খুব সহজে ফসল হয়, তাড়াতাড়ি খাই এবং খাইয়ে দিয়ে বাঁচে, ভালোভাবে থাকি। আসলে কিন্তু ভালোভাবে আছি, যে কারণে আমি কোনদিনই আমি কিন্তু ইউরোপ আমেরিকার বহু দেশ ঘুরছি। আমার হোল ফ্যামিলি, চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো সবই বাইরে, আমেরিকার, ইংল্যান্ড। তারা আমার মনে করে বোকা। আমি বলি না, তোমাদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না তো, বিকজ তোমরা অলরেডি মেশিন হয়ে গেছো। তোমরা শীত, গ্রীষ্ম, বর্ষা ওই সকাল 6টায় উঠে রওনা দাও, তোমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে চাকরি। আর ওদের সিস্টেম হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ার, 5 মিনিট লেট ফায়ার। তা আমি তো এর মধ্যে নাই, আমি একভাবে ল্যাভিশলি করে আসছি। আমি বলবো যে এত ল্যাভিশলি একটা মধ্যবিত্তের ঘরে যেভাবে থাকে, সেটা দুনিয়ার অন্য কোথাও এত আরাম নাই। আসলেই বাংলাদেশের যে আরাম, আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক রাখতে পারতো, মানুষ যদি দরজা খুলে ঘুমাইতে পারতো, তাহলে এর চেয়ে স্বর্গের দেশ আর কোথাও নাই। ইটস ট্রু। যেটা ব্যর্থতা সেইটা বলতেছি, যে কি কারণে আমি জানি না 450-র উপরে থানা খালি হয়ে গেল। এইগুলো অ্যাটাক করছে কারা? নিশ্চয়ই ছাত্ররা না। ওই এলাকায় কি এত ছাত্র ছিল প্রত্যেকটা থানায়? না। তাহলে ছাত্রদের সাথে কারা ছিল? এই যে মব অ্যাটাক, এটা বড় ডেঞ্জারাস। এটা অর্গানাইজড হয়েতেই হয়েছে, যারা এই আন্দোলনের ভেতর থেকে একটা সুফল আদায় করতে চাইছে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা এখনো আছে? হ্যাঁ, আছে তো, অবশ্যই আছে। আপনি এই যে গতকালকে দেখেন ওই কক্সবাজারে সি বিচে এক মহিলা নামতে গেছে, দেখে তার কান্দরে উঠবো। হাউ ডেয়ার দেয়ার। এই সময় অনেকগুলি জামিনের ঘটনা দেখলাম, 6 জন শীর্ষ সন্ত্রাসীর জামিন হলো, সুইডেন আসলাম সহ, পিচ্চি হেলাল সহ, এবং আনসারুল্লাহ বাংলা টিমেরও প্রধান, তিনিও। উনি এটা কিভাবে রাজকীয়ভাবে বের হয়েছেন? কিভাবে হলো এই ঘটনাগুলি? এদের জামিন, আমি সুইডেন আসলামের কথা জানি যে জামিন আগেও হয়েছিল, বের হইতো না আর কি, উনি বের হইতেন না, এবং জামিনের জন্য চেষ্টাও করেন না। বেইলেবল সেকশনই ছিল কতগুলো, ওইগুলো উনি ছিলেন ভেতরে। আর পিচ্চি হান্নানের কথা আমি জানি না, তবে আনসারুল্লাহ এই যে তার যেভাবে বের হয়েছেন, এইটাতে আমার মনে হয়েছে দেশের কোনো একটা অঙ্গের ইঙ্গিত আছে। নিশ্চয় অনেক হাই লেভেলই হবে। হ্যাঁ, অবশ্যই হাই লেভেল হবে। যেমন প্রথম দিনের কথাই আমি বলি, সেনা প্রধান জামাত ইসলাম তো তখনও বেআইনি। 5 আগস্টের ঘটনা বলছে। হ্যাঁ, বেআইনি হইলে পরে সেই অর্গানাইজেশনের সাথে সেনাপ্রধান কিভাবে বসে? আগে তো তার লিগালাইজ করে নিতে হবে। একটা ইললিগাল অর্গানাইজেশনের সাথে সে কিভাবে বসে? প্রথম দিনই কই মির্জা ফখরুলের কথা তো বলে নাই, ফার্স্ট তার মুখ থেকে বেরোইছে জামাত ইসলামের আমিরের কথা, দেন মামুনুল হক। আমার মির্জা এর পেছনে কি কারণ থাকতে পারে, আপনার কি ধারণা? কারণ তো অবশ্যই সবাই ক্ষমতা চায়, উনিও হয়তো চোখ বন্ধ করে ক্ষমতা চাচ্ছেন। কার কথা বলছেন? সেনাপ্রধান। হ্যাঁ, হয়তো আমার ধারণা ভুল হইতে পারে, কিন্তু তারা তো আলোচনার ঊর্ধ্বে না। যেহেতু পাবলিক ফিল্ডে এখন আসছেন, এখন তার সমালোচনা করার, সে তো পেইড বাই দ্য পিপল, জনগণের অর্থের দ্বারা সে এই কাজের জন্য, দেশটাকে রক্ষা করার জন্য উনি দায়িত্বে আছেন। যদি আমরা সবাই জানি ওনার এই প্রমোশন বা সেনাপ্রধান হয়েছেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়, এটাই ছিল ওনার বড় ক্রেডেনশিয়াল। তো তারপরও আমার কোনো নাই, কিন্তু এই যে জামাতের সাথে বসছেন, জামাত তো তখন আইনি সংগঠন না, তিনি কোন এখতিয়ারে বসলেন? তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? এই একটা। দুই হলো
বঙ্গভবন কিন্তু লুটপাট হয় নাই, ওয়াই গণভবন। আক্ষেপটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, আক্ষেপটা শেখ হাসিনার উপর, তার অর্থ কি আওয়ামী লীগের উপর না তো? ইফ আওয়ামী লীগের উপর যদি হয় তাইলে ধরলাম যে হ্যাঁ ওই গণভবন হইতে পারে শেখ হাসিনার জন্য, কিন্তু তাইলে আপনি অন্যান্য মন্ত্রীদের বাড়িঘর পোড়াইলেন কেন? কারা পোড়াইল? ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে বাসাটা ছিল সেইটা তো আর শেখ হাসিনার না, ট্রাস্ট করা বঙ্গবন্ধু মিউজিয়াম। এই যে পোড়াইলেন যারা, কেউ তো গিয়ে বাধা দিল না। পুলিশ ছিল না ঠিকই, কিন্তু সেনাবাহিনী কেন মুভ করে নাই? অসুবিধা ছিল? ওটা তো আমাদের সম্পদ, ওইখান থেকে স্বাধীনতার ঘোষণাটা আসছে, ওইখান থেকে ৬ দফা আসছে, ওইখান থেকে আওয়ামী লীগের প্রথম যেইটা সেটাও আসছে, পাকিস্তানের সাথে যে আমাদের ডিফারেন্সটা আসবে সেটাও ওইখানে আসছে। বঙ্গবন্ধু যখন জেলে তখনও মিটিং কিন্তু ওইখানে হয়েছে। তো এখন ওইটা একটা ঐতিহাসিক বাড়ি। বম্বেতে জিন্নার যে বাড়ি মালাবার হিলে, ওই সেটা তো ডিস্ট্রয় করে না। আমি একটু যদি তাহলে এই প্রসঙ্গে চলে আসি, মানে আপনার তো রাজনীতি শুরুটা হয়েছিল আওয়ামী লীগের রাজনীতির হাত ধরে, মানে ৭২ ছাত্রলীগ দিয়ে, এরপরে জাসদে চলে গেলেন। তো আওয়ামী লীগের এই যে ধরেন দলীয় প্রধান থেকে শুরু করে আশেপাশে যত বড় সিনিয়র নেতা আছে সবাই যে পালালেন, কাউকে খুঁজে পাওয়া গেল না। আওয়ামী লীগের এই পতনটাকে আপনি কিভাবে দেখেন? এবং আমার সাথে এর আগে যখন আপনার টকশো হয়েছিল গেল বছর, আমি সেখান থেকে একটু আপনাকে কোট করছি। আপনি তখন বলেছিলেন যে দল যদি বলেন, জাতি যদি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুকে বিক্রি করেছি। আপনার কি মনে হয় যে এই যে সহিংসতাগুলি পরবর্তীতে হলো তার কিছু দায় তার কন্যা শেখ হাসিনাকেও নিতে হবে না? কন্যা হিসাবে নেবে কেন? তাই কন্যাকে যেটা বললেন যে দল হিসাবে, জাতি হিসাবে বিক্রি করেছি, কন্যাকে তো নিতেই হবে, আর দলকে নিতে হবে সবচেয়ে বেশি। কন্যা মানে তো দল না, না, তাহলে দলকে নিতে হবে সবচেয়ে বেশি। সেটা তো নেয় নাই, যে কারণে এই পতনটা। আপনি নিজে বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আপনার কি মনে হয়? আওয়ামী লীগ হচ্ছে একটা পুরানো অর্গানাইজেশন লাইক কংগ্রেস। তার অর্থই না যে এখানে নরেন্দ্র মোদীর স্টাইলে কেউ আসবে। দিস ইজ বাংলাদেশ, এটা প্রচণ্ড সেকুলার। আপনি এমনি 2 দিন বলতে পারেন, 3 দিন, তারপরে কে হিন্দু কে মুসলমান এটা খুঁজতে যাবেন না। সেকুলার এবং খুব সহনশীল। আপনার পাশের বাসায় হিন্দু একজন যদি হয়, আপনি কিন্তু আর দেখবেন না ও মারা যাইতেছে কি হইতেছে, দৌড়েই যাবেন। হিন্দুরাও তাই, এরা ইন্ডিয়ান হিন্দুর মতো না। যেমন ম্যাক্সিমাম জেলে তো হিন্দু, তাহলে তার মাছ আমরা খাই কেন? মিষ্টি খাই কেন হিন্দুদের? সব হিন্দুরাই তো মিষ্টি, এই ঘোষেরা তো সবচেয়ে ভালো মিষ্টি বানায়, দই বানায়, ঘি বানায়, তাদেরটা খাই কেন? এইখানে কিন্তু এটা নাই, ওই কমিউনাল এটা নাই। আমরা মাঝে মধ্যে চেষ্টা করি, সেই চেষ্টাটা মুসলমানদের ভেতর আছে। হানাফি ওহাবি, এই যে ওহাবিরা মাজার ভাঙতেছে, কার মাজার ভাঙতেছে? হিন্দুদের না তো, মুসলমানদের মাজার ভাঙতেছে। এবং এই দেশে যারা সুফিরা নিয়ে আসছে ইসলাম, তাদের মাজার ভাঙতেছে। ওহাবিরা কার সৃষ্টি? ওহাবিরা ব্রিটিশদের সৃষ্টি। অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৌদি আরবে আব্দুল ওহাবের দিয়ে এটা করাইছে, তার ফলোয়ার্সরা এটা শুরু করছে। এবং তারা একসময় কিন্তু অ্যাটেম্প নিছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার এটাও ডিস্ট্রয় করবে। শেষ সময় ব্রিটিশের এবার অ্যাডভাইস দিচ্ছে যে এটা করতে যাও না, টোটাল মুসলমানদের এটা পড়বে গিয়ে তাদের গায়ে। ব্রিটিশেরা তো খুব শেয়ান, বেনিয়ার জাত, যে কারণে ওইটার মদিনায় করে নেয়। আপনি ইতিহাস খুঁজলে পরে এটাও পাবেন, ইয়াজিদ তো মুসলিম, তো ইয়াজিদ তো কাবাগরের 1/3 ভেঙে ফেলাইছিল। এই ঝামেলা আছে মুসলমানদের ভিতর আছে। মাইজ ভান্ডারি একরকম, আবার এই
আট্রসি অ্যাটাক করছে না, আট্রসি অ্যাটাক করছে না, চন্দ্রপুরীর অ্যাটাক করছে না, করছে। এরা মাজার উৎখাত করতেছে। তো মাজারগুলো কার? মুসলমানদের তো না, হিন্দুর মাজার। তো মুসলমানদের মাজারই যদি, কবর যদি ভাঙতে পারে, তাহলে হিন্দুদের মন্দির ভাঙতে পারতে তো কিছুই না। তো এই যারা করতেছে এরা উগ্রপন্থী, উগ্রপন্থী এবং কি বলবো যে ধর্ম না বুঝা ধর্মকে ব্যবহার করতেছে। ইসলাম ধর্মে কিন্তু এটা নাই। আজকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বেশ স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে এগুলোর এগেনস্ট অবশ্য। তবে যে ব্যাপারটা জানতে যাচ্ছিলাম আপনার কাছে, আবারও আসতে যাচ্ছিলাম, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনার কি মনে হয়? মানে দল হিসেবে দল হিসাবে তারা যদি বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো ফলো করিয়ে চেষ্টা করে, তাইলে তারা দাঁড়াবে। তারা যদি গণতান্ত্রিক পিপলসের নার্ভ বুঝতে চেষ্টা করে, যেমন কি দরকার ছিল এইগুলি। আওয়ামী লীগ যেভাবে শাসন করে এসেছে 16 বছর, তাতে মনে হয় যে এই দলটা বুঝতে পারবে পিপলসের নার্ভ আর কোনোদিন? না, তা মনে হয় কেন যে 66-এর আগে আওয়ামী লীগের তেমন কোনো অস্তিত্ব কিন্তু ছিল না। কোনো হিন্দু বা গ্রামের মানুষ আওয়ামী লীগের নাম শুনতে পারত না। তারা করতো মাওলানা ভাসানী। কেন? মাওলানা ভাসানী ওই কাকমারি সম্মেলনে বলছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এবং কাকমারি সম্মেলনে সে দুইটা গেট করছিল। একটা হলো নেতাজি সুভাষ বোস গেট, আর একটা হলো পণ্ডিত জওহরলাল মতিলাল নেহেরু গেট। আচ্ছা, এইটা পাকিস্তান আমলে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সরওয়ার্দি যাবে এই দুই গেটের ভেতর দিয়া। ক্যান ইউ ইমাজিন ইট? এবং সরওয়ার্দির সাথে সে তো তখন বলল যে আমার অটোনমি দাও। সরওয়ার্দি বলল যে আমি প্রাইম মিনিস্টার মানেই তো 98% অটোনমি ইস্ট বেঙ্গলের দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঝামেলাটা, এবং ইতিহাসে অনেক বিকৃত আছে। আপনি যদি ইতিহাস খোঁজেন দেখবেন যে কোনো সরওয়ার্দি কিন্তু আইসা আওয়ামী লীগে জয়েন করে না, বিকজ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল মাওলানা ভাসানী। উনি করাচি গেলেন, করাচি গিয়ে জিন্না মুসলিম লীগ নামে একটা দল করলেন। সেটা এখন আর পাবেন না ইতিহাসে। ইতিহাস খুঁজলে পাবেন, কিন্তু আমাদের ইতিহাস। আপনি সাবেক প্রধানমন্ত্রীর বোধহয় একটা অডিও বার্তা শুনেছেন নাকি? তিনি বলছেন যে দেশের কাছে আছেন, চট করে ঢুকে পড়বেন। শুনছি। কি মনে হয়? তার ছেলেই তো বলছে। তার ছেলেরইটা শোনেন না যে আমার মা অপ্রকৃতস্থ। কি? আমার মা অপ্রকৃতস্থ। আচ্ছা, আজকে আমি দেখলাম, হয়তো এটা ভুলও মেসেজ হইতে পারে। কিছুটা তো উনি কি বলবো যে এই যে কারফিউ দিচ্ছে, কারফিউ দেওয়া মানে কি? যে দেখা মাত্র গুলি, এটা তো আর বলা লাগে না। এইটা দেওয়ার জন্য যে 14 দল এই বুদ্ধিটা দিচ্ছে, আমি 14 দলেরই বলতেছি, আপনি কেন শুধু আওয়ামী লীগের বলবেন? 14 দল যারা করছে তারা এই বুদ্ধিটা দেয় কিভাবে? তারা এই বুদ্ধিটা দেয় কিভাবে যে কারফিউ দেন? পরিস্থিতি নিয়ন্ত্রণের তখন নিশ্চয় আর কোনো পথ খোলা ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ সারেন্ডার করবে কি? জোর করে গাড়ি জোরে থাকবে? এটা কি সিংহাসন? এটা কি মধ্যযুগীয় আমল? জনগণের সমর্থন থাকে আপনি থাকবেন? শেষ পর্যন্ত তো তাই থাকতে চেয়েছিল। মানে এরপরে আমরা যেসব খবরগুলি পেয়েছি, কি যে শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে চাননি। চায় নাই, কিন্তু ছাড়তে হয়েছে তো। তাইলে বাধ্য হয়ে। বাধ্য কিসে হয়েছে? তো ওইভাবে বাধ্য না হইয়া যদি আগেই ছাড়তো, তাতে কি আরো সম্মানটা থাকতো না যাইতো? তো সম্মান রেখে যাওয়ার পথটা খোলা উচিত। চোরেও কিন্তু এসকেপ রুটটা আগে গিয়া দেখবেন যে চুরি করে সামনের দরজা দিয়ে বা ওই শীতকুইটা, কিন্তু একটা দরজা খোলা রাখে যে জায়গায় দিয়ে ভাগবে। তো এরা তো তাও রাখে না। এবং একটা জিনিস আমি বলি যে রাজনৈতিক অভিজ্ঞতাটা কোথায়? 14 দলের যিনি সমন্বয়ক আমির হোসেন আমু, যার হাত ধরে আপনার রাজনীতিতে আসা। হ্যাঁ, আমার গুরু হিসাবে আমি বলতেছি না, রাজনীতি হিসাবে, কিন্তু সত্যিকার দেখেন একটা যে অভিজ্ঞতা কী রকমের। উনি কিন্তু বললেন যে ডায়ালগ করা উচিত, সংলাপ করা উচিত বিরোধীদের সাথে। ওনার রিপ্লাই দিলেন খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে, ওবায়দুল কাদের সাহেব।
এটা কি উচিত হয়েছে? কোনটা সঠিক ছিল? সাধারণ সম্পাদক হিসেবে তার ভূমিকা আপনি কিভাবে দেখেন? সাধারণ সম্পাদক হিসেবে আমার মনে হয় এত ওয়ার্স সাধারণ সম্পাদক বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলে আমি দেখিনি। তো শেখ হাসিনা তাকে করেছিলেন কেন? করেছিলেন লয়াল টু হার, বোধহয় প্রবাবলি। এবং উনি শেখ হাসিনাই বলতে পারবেন এটার জবাব, আমি তো দিতে পারবো না। আচ্ছা, আমার কাছে দেখতে ভালো লাগতো যে একটা ক্লাউন দেখতেছি, তার হাঁটা চলা ল্যাঙ্গুয়েজ তো কোনো কিছুই নর্মাল না। হয়তো আমার চোখের ভুল বা আমার দৃষ্টিভঙ্গির ভুল, আমার কানের শোনা ভুল, কিন্তু আমার কাছে তাই মনে হয়েছে। আমি খুব এনজয় করতাম আচ্ছা। তার কোনো বক্তব্য, আমি সিরিয়াসলি নিতাম না। এই ফখরুল, এই কি কি আন্দোলন করো তুমি? ফখরুল মির্জা, আপনি দেখেন এই নওগাঁর জলিল সাহেব আর এই আমাদের এই অ্যাডভোকেট দেলোয়ার সাহেব, বিএনপির দিদেন দুই সম্পাদক সেক্রেটারি, এরা যখন ডায়ালগ করছেন একজন আরেকজনের চাহা করে দিতেছেন, এইসব ল্যাঙ্গুয়েজ শুনছেন? শুনি নাই। এখন এদের কাছ থেকে নতুন শিখতে হয়। ইভেন দেন ওবায়দুল কাদের এবং আপনি জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শোনেন, দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। লাস্ট বক্তব্য তো রাখছে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের তরফ থেকে, সেটা তো অনেক ম্যাচুরিটি আছে। কিন্তু তারটাই থাকবে না কেন? তারটাই ওই এই কোথাও জায়গা না পাই আমি। নানক সাহেবেরও তো বোধহয় একদম শেষ যে বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। সেটা আছে না, সেটা তো আছেই, ও ধরনের বলবেই। সেটা না, আমি বলছি বলাটা সমীচীন কি সমীচীন না আমি বলতেছি না। আমি বলতেছি দুইজনের পার্থক্যটা যদি দেখেন তাহলে দুইটার ভেতর কিন্তু ল্যাঙ্গুয়েজই আছে। আমরা এবার একটু আবার বিচার বিভাগের দিকে চলে আসতে চাই। 2007 সালে মানে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আলাদা করার একটা চেষ্টা হলো, মানে আলাদা সচিবালয় হবে। এরপর আর কখনোই হলো না। কথিত আছে যে আওয়ামী লীগের যারা আইনমন্ত্রী ছিলেন, প্রথমে কামরুল ইসলাম সাহেব, পরে আনিসুল হক সাহেব, কেউই চাননি। তার কারণ হচ্ছে যদি করা হতো তাহলে সরকারের নিয়ন্ত্রণটা কমে যেত। তো আপনার কাছে কি মনে হয় যে হলো না কেন? এখন কি আপনার কাছে মনে হয় যে সম্ভব হবে এটা আদৌ? এটা সম্ভব যদি বিচার বিভাগ চায়। বিচার বিভাগ কি চাবে? বিচার বিভাগের চাওয়া উচিত। উচিত তো। সরকারের এই দুটোকে আলাদা করতে গেলে এখন কোন পথে হাঁটা উচিত? বিচার বিভাগের অবশ্যই স্বাধীনতা দিতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, এই বিচার বিভাগের বেলা আপনি দেখবেন এইটা কিন্তু এখন পর্যন্ত কখনোই গভর্নমেন্ট কত ইনকাম কত খরচ এটা বলে না। এখন পর্যন্ত গভর্নমেন্টের বাজেটে আমি দেখি না, যদিও তারপরও জানি, কারণ দুইটা মিনিস্টারের কাছে কিন্তু আমি গেছি যে আমার এই দাও কত আমাদের ইনকাম। আমরা তো একটা রেভিনিউ দেই, এই কোর্ট ফি, নন জুডিশিয়াল স্ট্যাম্প, এই জুডিশিয়ারি থেকে এই রেভিনিউটা ফান্ডে জমা হয়। এটা কিন্তু অলওয়েজ সারপ্লাস। গভর্নমেন্ট একটা হিসাব করে তো বাজেট দেওয়ার সময় যে এইটাই হবে, অলওয়েজ সারপ্লাস। তারপর এটা তারা করে কি, তারা এটা মিলেই ফেলায় ইচ্ছাকৃত। শফিক সাহেবের বলে আমি বলছি যে আমার দেন আপনি খরচের হিসাব দেন। হ্যাঁ, না খরচের হিসাব না, আমি বলছি এটা জুডিশিয়ারির জন্য খরচ করেন, এইটা জুডিশিয়ারির জন্য খরচ করেন। এবং আমি জানি যে এইটা জুডিশিয়ারির জন্য খরচ করতে গেলে পরে অন্য অনেক মিনিস্ট্রি খালি হয়ে যাবে। এ থেকে প্রত্যেকটা জায়গায় আপনি আলিশান উঠাই দিতে পারবেন। আপনি 13 লাখ 14 লাখ টাকা বিচারপতিদের বেতন আমি চাই না, 5 লাখ তো দিবেন, 1 লাখ দেন, 2 লাখ দেন জেলা জজরে, আমার আপত্তি নেই। অ্যাপ্রোপ্রিয়েট দেন, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে দেন, পাকিস্তানের সাথে কম্পেয়ার করে দেন। আপনি ইউনোরে দেন পাজেরো প্রাডো, আর আমার সুপ্রিম কোর্টের জাস্টিসদের দেন নিসান ব্লুবার্ড। ওনারা তো সেটা নিয়ে সন্তুষ্ট। ওনারা তো ওই তো বললাম যে এনাদের বলারও কিছু নাই। এটা কৃষ্ণা দেবনাথ একটা কথা বলছেন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, যে বিচার স্বাধীন করে দিলেই হবে না, মানসিকতাও স্বাধীন থাকতে হবে, স্বাধীনভাবে কাজ করার মতো। বিচারকরাই কি স্বাধীন না?
বিচারকরা তো স্বাধীন যদি নিজের মনে করতেন তাইলে এইটা একমাত্র খারাপ হোক ভালো হোক কিন্তু ইতিহাসে থাকবে এসকে সিনহা, ইতিহাসে হিরো হিসাবে থাকবে। সে কিন্তু এইটা নিয়েই ফাইট করতে গিয়ে আউট হয়ে গেছেন। একটা আদালতে একটা কথা খুব প্রচলিত আছে, এক ধরনের অভিযোগ আছে, অনেকে বলে যে ওপেন সিক্রেট, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথে নাকি প্যারালালি আইন মন্ত্রণালয় চালাতেন আইনজীবী তৌফিকা করিম। এবং এইটা আমি বলবো না, কারণ এরা সবাই আমার থেকে অনেক জুনিয়র। কেউ মানে এরকম অভিযোগ তার মানে আপনি শুনেছেন, সত্যতা আছে এসব অভিযোগের? সত্যতা কি মিথ্যা আমি বলবো না। আমার কাছে সবার সম্পর্কে পার্টিকুলারলি লয়ার্স কমিউনিটি, আমি এখন অন্যভাবে আসি, বিচার বিভাগ তো দুর্নীতি মুক্ত করে না কেন? আজকে যার যার কোর্ট, সুপ্রিম কোর্ট থেকেই শুরু হোক, প্রধান বিচারপতি বলুক যে হ্যাঁ, কোনো কোর্টের যদি কর্মচারী পিয়ন থেকে শুরু করিয়া কেউ এগেনস্টে কোনো এলিগেশন হয়, উইদিন 3 days সেইটার ইনভেস্টিগেশন করিয়া যদি পায়, সত্যতা পায়, তাহলে তাকে টার্মিনেট করবে এবং জেলে পাঠাবে। এইখান থেকে যদি শুরু হয়, সারা বাংলাদেশে বিচার বিভাগ থেকে দুর্নীতি মুক্ত হবে। এখন শুনি আমি, আমার কাছ থেকে কেউ ঘুষ নেয় না। এমনও নাকি অভিযোগ আছে যে কিছু কিছু বেঞ্চ আছে, যেসব বেঞ্চে আগের দিন মানে হত্যাকাণ্ড ঘটানোর পর পরের দিন জামিন পাওয়া যেত। এরকম কি শুনেছেন নাকি আপনি বা জানেন নাকি? শুনছি, দেখি নাই। আচ্ছা, এখন আমার বেলা হইল কি, আমি যখন থেকে প্র্যাকটিস করছি আমি কাউকে 1 পয়সা ঘুষ দেইনি। একটা আপনি খোঁজ নিয়ে দেখেন, যে কারণে আমি গেলে পরে আগে আমারটা হয়ে যায়, সিনিয়রিটির কারণে হোক বা আমার নিয়ে ঝামেলা না হয় সেই কারণে হোক, আমি কিন্তু দাঁড়াই প্রোটেস্ট করতাম। কোনো জুনিয়রে কোনো জাজ খারাপ বিহেভ করলে পরে প্রোটেস্ট করতাম। এইটা আমি শিখছি, ফার্স্ট অ্যাটর্নি জেনারেল ছিল MS খন্দকার, তার কাছ থেকে। ইভেন এই বিচারপতির, প্রধান বিচারপতির পিতা সেই যে ইস্তেক আহমদরা, আমি দেখছি উনি প্রোটেস্ট করতেছেন। ডক্টর কামালের তো এইরকমের বলতে শুনছি যে আমি যদি ল স্কুল খুলতাম, আপনার কেউ, বিচারপতিদের বলতেছে, আপনার কেউ সেখানে অ্যাডমিশন নেওয়ার মতো থাকতো না। তা আমি একটা জিনিস ফলো করি, আমি তাদের পায়ের নখের যোগ্যতা আমার নাই, কিন্তু তারপরও বলবো যে তাদের কাছ থেকে যেটা শিখছি সেটা হলো যে ঘুষ দিয়ে মামলা করব না, কোথাও না। হারিয়ে যেতে আমি ল পয়েন্টে যাব। আমার একবার এক CMM যখন আমি চলে আসি লোয়ার কোর্ট থেকে, লোয়ার কোর্টে আমার প্রচুর ব্রিফ ছিল, তখন 3টে ছিল আমার ক্লার্ক। একদিন এক কোর্ট আমার বললো যে আপনি এত ল বই দেখান কেন? তা আমি বললাম যে আমি বই ল বুক দেখাবো না আমার রিস্ট অ্যান্ড ফিস্ট দেখাবো, কোনটা আপনি দেখতে চান? এটা কিন্তু লায়াবল ফর কন্টেম্প্ট অফ কোর্ট, কিন্তু উনি রিপ্লাই দেন নাই। এরকম ল বুকে ফলোই করে না। এই যে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে ব্লাস্ট ভার্সেস স্টেট, এই 54 এবং 167 নিয়ে যে গাইডলাইনগুলো আছে, ওনারা কেন ফলো করেন না? কেন ফলো করেন না? এবং করেন না দেখে তো সুমোটো সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে তাদেরকে কল করার, করেন না তো। এই কারণেই তো পায়। আপনি আরেকটা বিষয় আমি বলি, লোয়ার কোর্টের জুডিশিয়ারিতে আমার মতে যেটা, সেটা হলো এই জুডিশিয়ারির ভালো ভালো ছেলেরা যায়, কিন্তু প্রপার ট্রেনিংটা নাই, প্রপার ওয়ে ট্রেনিংটা নাই। তাদের 5 বছর গেলে একটা প্রমোশন না, তার অ্যাক্টিভিটির উপর প্রমোশন হবে, তার এত বছরই হয়েছে না। তো বিচার বিভাগের যে সংস্কারের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন? নাইম ভাইরে আমি চিনি জি, ব্যক্তিগতভাবে। 111 এর সময় খুব স্ট্রং কিছু তার ভূমিকা ছিল। হ্যাঁ ছিল, 111 এর সময় উনি ফার্স্ট ব্যক্তি যিনি শেখ হাসিনারে বেইল দিছিলেন। তারপর সবাইকেই দিচ্ছেন, শেখ হাসিনারটা ফার্স্ট উনিই দিচ্ছেন। তো আশাবাদী কেমন আপনি? না, উনি ইচ্ছে করলে পরে এটা পারবেন, কারণ উনি ছিলেন তো ওইখানে। ওইখানে দেখছেন যে কিভাবে সুপার সিট হইলে পরে ভিকটিম হয়, উনি ওয়ান অফ দ্য ভিকটিম। তাহলে অন্তত এইটা চেঞ্জ উনি করবেন, কোয়ালিটির বেসিসে যাতে আসে সেইটার চেষ্টাটা করবেন। করাপশন, উনি করাপশনের ধারে কাছেও ছিলেন না, এবং ওনার ফ্যামিলি ট্রেডিশন কিন্তু
অত্যন্ত চমৎকার। ওনার ফাদার নাম করা লয়ার ছিলেন, উনিও নাম করা লয়ার। ওনার কাজিন ছিলেন ফকির শাহাবুদ্দিন সাহেব, সেকেন্ড অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ, এবং উনি কিন্তু বাপের চেম্বারে বসেন, উনি কাজিনের চেম্বারে বসছেন। এবং ওনার ছেলেও কিন্তু লয়ার, বখতিয়ার। আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। আপনি সবসময় রিমান্ডের ঘোরতর বিরোধী ছিলেন, 54-এর জবানবন্দিরও ঘোরতর বিরোধী ছিলেন। তো এবারে আমরা গণ মামলাই বলবো, যেখানে ধরেন সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, রিমান্ড তো দেখছেন একের পর এক হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই মামলাগুলি এন্ড অফ দ্য ডে কি টিকবে, বা লিগ্যাল প্রসিডিং কি ঠিকঠাক মতন ফলো হচ্ছে এগুলোতে? নট এট অল। তো তাইলে কি আমরা আবার ওই আগের মতন করে ফেলছি না? এইটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যায় তো পুলিশের কাছে। পুলিশ তো নন কোঅপারেশনের জায়গায় আছে আমার ধারণা। আচ্ছা, এখনো পর্যন্ত বলছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি এখন যান না একটা জিডি করতে, নেবে না, বলবেও না যে নেব না। হ্যাঁ, একটু ই নাই, ডিউটি অফিসার নাই, নাই, এই বলবে। এদের কনফিডেন্স আনতে হবে, এটা ড্রেস চেঞ্জ করে হবে না। কিভাবে হবে তাহলে? হ্যাঁ, কিভাবে হবে? আপনি তো এদেরকে যে আইন শিখাচ্ছেন সেটা ব্রিটিশের ওই সিপাহী বিদ্রোহ কন্ট্রোল করার আইন। মানে আইন নিয়ে বলছেন নতুন করে করতে হবে না, এদের মেন্টালিটি আপনি মোটিভেশন করেন না, সেই মোটিভেশনটা তাকে দেন যে এটা স্বাধীন দেশ, এখানে তোমার ডিউটি হয়েছে নট পিটানো না, গুলি করা না, তোমার হয়েছে পিপলসরে প্রোটেকশন দেওয়া, তার সেফটি, সিকিউরিটি, পিস, এইটা তুমি অ্যাসিওর করবা। এইভাবে মোটিভেট করতে গেলে পরে কিন্তু তারা চেঞ্জ ঠিকই হবে। আপনি ড্রেস থেকে কিছু আসে যায় না। পাকিস্তান আমলে হাফ প্যান্ট পরা পুলিশ আমি দেখছি, লাঠি নিয়ে ঘুরে বেড়াইতো, লাঠি, বেতের লম্বা লাঠি নিয়ে ঘুরে বেড়াইতো। কই তাদের ওই লাঠির যন্ত্রণা তো অস্থির ছিল, ব্রিটিশ আমলেও লাঠি ছিল, এই আমলেও সেটাই। এই আমলে লাঠি নেই, ফুল প্যান্ট হয়েছে, ড্রেস চেঞ্জ হয়েছে, আর গুলি করার। তো গুলি করার এইটার তো কতগুলো আইন কানুন আছে। সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে যার অর্ডার দিতে হবে, সেখানে একটা রেড ফ্ল্যাগ মিছিল থাকতে হবে, রেড ফ্ল্যাগ কাটতে হবে যে এরপরে আর আগাবো না। দূরে বৈশা আবু সাইদ সে কি করতেছে না কি দেখাইতে আছে, তারে ঠাট 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 করে গুলি করবে, এটা তো ডেমোক্রেটিক না, এটা অটোক্রেটিক কিছু হয় না, এটা যুদ্ধের মতো। নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করা, এটা অন্যায়, 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 অন্যায়। জনাব জেরাই খান পান্না, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেবার জন্য, অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আপনার অতিথি, আপনি অনুমতি দিলে তো শেষ হবেই। আমরা তাহলে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ। ধন্যবাদ দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।